আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ৩৪। লিখেছেন সালমা চৌধুরী। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। অকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে, শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে, বক্ষ স্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখের নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগূঢ় বিগ্রহ করেই চলেছে, তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরে তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ বন্ধ জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিবদ্ধ করার চেষ্টা করলো। অতঃপর নিরেট কণ্ঠে বলল, ওকে বলি সাজুগুজু করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির উদ্যম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত সুরে কথা বলেছে ঠিকই, কিন্তু আবির ভেতরটা রাগ আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজুগুজু করলে আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে থাকে, যাতে মেঘের উপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানভীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব, রাসেল কারোর সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে আছে। আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়ে সবাই মেঘকে বোঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসব মনোযোগী নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিনের প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তারপরও আবিরের উদাসীনতা মেঘকে আরো বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেই নিজেকে বকেছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশ মাত্রই নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুর খাচ্ছে। হালিমা খান চাপা সুরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ, ওনারা কখন জানি চলে আসেন, তখন তোর আব্বু রাগারাগি করবে। মেঘ স্বস্তির দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্ত সুরে বললেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, সময়ের কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বুর চাচুর কথোপকথনের ছেলে আর তার বাবার নাম শুনে আম্মুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে অতঃপর উপরে এসেছে। আলী আহমদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছে। মোজাম্মেল খানের বারবার বোঝানোর চেষ্টা করছেন, অথচ মোজাম্মেল খান কিছু বুঝতেই চাইছেন না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টাপাল্টা কিছু করে ফেললে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতে মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুর দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিয়া খান শান্ত সুরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবে সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সবকিছু রেডিও করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিহা খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম মেঘরা কোনো মনোযোগী নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিল হয়তো জ্যামে আটকে আছে, এই জন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেই
সেই লোকের নাম্বারে। প্রথমবারের কল রিসিভ হলো। মোজাম্মেল খান তপ্ত সুরে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন? লোকটা ঢোক গিলে কিছুক্ষণ থেমে অতঃপর বললেন, না ভাই, ভুলি নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আরো কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী সুরে বললেন, কি হলো? আসলে ভাই, কিভাবে বলবো, আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলেছে। তাই শুধু শুধু। মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনার আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজের দায়িত্বে নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছেন, সেখানে তারা আসবে না এটা তিনি মানতে পারছেন না। আগেরবার তানবীররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানবীরকে কিছুই জানায়নি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিল কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গিয়েছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাইয়া, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবেন না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখে মিমও হাসছে। মালিহা খান রাগে সুরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগেরবার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী, এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলের তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কার হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিহা খান শীতল কণ্ঠে বললেন, কিরে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করেছিস? মেঘ সশব্দে হেসে বলল, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে, এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ভ্রুকুচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানবীর আর আবির দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিহা খান আর আকলিমা খান দুজনে চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতে মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিসিয়ে শুরু করে দিয়েছে। সন্ধ্যার আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কনুই অবধি ফোল্ড করা, বুকের উপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যাম বর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসায় ভেতরে ঢুকেছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশেই হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান অতর্কিত নিজের মনের ভিতরের ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিয়া খানরা যে যার রুমে। ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামুনের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামুনি, এক কাপ কফি করে দিবা প্লিজ? হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বলল, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ের মামুনের কাছে কফি চাইছে, আবির যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুটা সিঁড়ি উঠতে মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন?
তানভীর কোথায়? আবিরের ভাবলিস জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান শুকনো নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বললেন, আমি কি যাব চাচু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়েক্ট করত, অথচ তানভীরও এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারোর সাথে কোনো ফোনে কথাও বলেনি। তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্ত সুরে বললে, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ, আবির কিংবা তানবীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানের খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল, চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়ে হলো না, এখনই চুল পাকিয়ে ফেলতেছে, লোকে কি বলবে? আবিরের দুষ্টামি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন, তুই গিয়ে বল। আবির হাতে কফি কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, চাচু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বলল, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামুনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছ হেসে বলল, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, এই ফাজিল, আমি এই কথা কখন বললাম? আবির অনিশ্চয়তায় সুরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলা, ওইটাই চাচুকে জানালাম। হালিমা খান রাগে রাগে মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আবির আর হালিমা খান দুজনকে কিছুক্ষণ দেখে গুরু ভার কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোক উষ্ণ সুরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের উপর কাপ রেখে সিঁড়ি দিয়ে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পূর্ণ হাসি রেখে হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত উঠছে ছেলেটা। ওর উপরে ওঠার তাড়া দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশের মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চ সুরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নাই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গেই নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তানবীর কি নামাজ পড়ে? ফজরের না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাহিরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্ক যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনায় এসেছে তানভীর, তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জন্য আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথেই নামাজে যাবে, দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাবো। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছেন দুজনে।
ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। চার ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত। তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানের একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুঁচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পিছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে, তবুও এমন একটা দিনে। আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরিয়ে তাকে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছে, তাই আলী আহমদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে, পাশেই খেতে বসেছে। আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে। তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ একদম। ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গিয়েছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখে প্রয়োজনীয় বাহিরের কোনো কথা নেই। তানভীর একটু পরপর আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে, আবার প্রশ্ন করছে, তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে। যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করেই নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসে চুপচাপ বসে পড়েছে। মালিহা খান জোর করে একটু বেশি খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইকও নিয়ে আসেনি, তানভীর বাইক এসেছে। রাকিব আবিরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গিয়েছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজও কে আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি? তারপর? এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙ্গুল ভাঁজ করে বাকি 2 আঙ্গুল রাকিবের কপালের কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামের বাচ্চা, বিয়ের করার খুব শখ তোর? তাও আবার আমার স্পারোকে? বিয়ে তো বহুদূর, তুই আমার মেয়েকে কল্পনাতেও দেখতে পারবি না। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতার মামাও আটকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগে তানভীর বাজকাই কণ্ঠে আবারও বলে উঠল, যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই দেখবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। অকস্মাৎ রাকিব হাসতে শুরু করে। তানভীর তখনও রাগী লোক করে চেয়ে আছে। আবির গুরুভাব কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্য জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুইই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ঢোক গিলে আহত সুরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর অকস্মাৎ পেছনে ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এ ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রু কুঁচকে উষ্ণ সুরে বলল, বিশ্বাস করুন আমি কিছু করিনি, দেখুন আমার হাতে কিছু নেই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদু সুরে বলল, আরে কোনো সমস্যা নেই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান।
আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে, যেতে যেতেও বারবার তানবীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানবীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখেই এত ভয় পাচ্ছ? ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আবির কি আজ নিজের রূপ দেখেই ফেলেছে? মিনহাজদের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকেছিলাম, তারপরও পারলাম না। সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত সুরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবেই হুমকি দিয়েছিল? তানবীর তানবীর মেকি সুরে বলল, দূর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না, কিছু হবে না। তা এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টা করে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়া রাগে বলতেছে মেঘকে তার কোনো কাজিনের বউ করে নিবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নির করে ফেলবো। রাকিব মৃদু সুরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই তো বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কথাকার। কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গিয়েছিলে। আসছে আমার প্রেম পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তোর বোধ হয়েছে আমার। আর ঠিকঠাক কাউকে পছন্দ করেছি, তাহলে তো তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে। তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করে দিব। তানভীর নীরব কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টার সুরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসলো। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলার সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করেই আসছে। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বনুর বিয়ের বিষয়ে উঠে উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গিয়েছিল যে হয় এসপার না হয় ওসপার হয়ে যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরতে ফেলেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছে এইসব। রাকিব তপ্ত সুরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না, ভাইয়া আমার ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে তো, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ভীরু কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইয়া। আসেনি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের নাকি অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে। সামনে ঈদ আসতে চললো। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানবীর করবে। আলী আহমদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবো না কেন, বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে রাখলাম বন্ধ, কিন্তু ভালো
ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমদ খান মেকি সুরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত সুরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পরপর বেলকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই বেলকনিতে ছুটলো। তানভীরের পিছনে আবির বসা। আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটলো। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘের উপর নজর পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবির্ষিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ সুরে বলল, কি ব্যাপার ম্যাম? বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসলো, উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে সহসা হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা সুরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত সুরে বলল, ঘুম আসতেছে না। আবির অকস্মাৎ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টামিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘন্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ। অনেকটা নিচে লেখা, হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল। আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে, তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসরন্ধ্রের প্রবেশ মাত্রই মেঘের অন্তরস্থলে শিহরণ জাগে। মৃদু আলতো মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরলো। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরের চিরচেনা জবাব, হুম। আবিরের মোহমার জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণ সুরে জানতে চাইল, আব্বু এমন করছেন কেন?
মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবেগ নড়ে চড়ে বসলো, ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে কতদিন আমাকে বাঁচাবেন তাও জানি না। মেঘ একটু রাগে সুরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনের মেঘের ভেতরে তোলপাড় শুরু করে দিয়েছে। মেঘ তপ্ত সুরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেলল, লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্ত সুরে বলল, হ্যাঁ চাচ্ছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তারা করে আমায়। জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয়ের তোলপাড় আরো বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না, বুকটা ধড়াস ধড়াস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো, একবারের জন্য পল্লব ফেললো না। আবির দুহাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ের হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমায়, প্লিজ, প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরলো। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি।